তো যদি একদম উইক 1 যদি দেখো আমাদের বিএলসি তে, সেখানে আমরা তোমাদের তো সবারই থিওরি অফ কম্পিউটেশন কোর্স করা আছে, তাই না? ইয়েস স্যার। তাহলে ঠিক আছে, সুবিধা হবে। তো আমাদের কম্পাইলার ডিজাইন কোর্সে মেইনলি থিওরি অফ কম্পিউটেশন কোর্সের পরের মানে সিকোয়েন্সিয়ালি পরের কোর্স হচ্ছে কম্পাইলার ডিজাইন। এটার কম্পাইলার ডিজাইনের প্রি রিকুইজিট হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন, যেটা তোমাদের করা আছে। আর এই কোর্সে বেসিক্যালি আমরা কম্পাইলারের ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং শিখি। কম্পাইলার ব্যাকএন্ডে কিভাবে কাজ করে, কম্পাইলারে ইনপুট দিলে কিভাবে সে আউটপুট জেনারেট করতেছে, এই আউটপুট জেনারেট করার জন্য কম্পাইলার ব্যাকএন্ডে কিভাবে এক্সিকিউশনগুলো কমপ্লিট করে, এই বিষয়াদিগুলো নিয়ে আমাদের এই পুরো কম্পাইলার ডিজাইন কোর্সটা। এটা আমাদের একদম কোর কোর্স। তো এখানে যদি আমরা প্রথম উইকের আলোচনা দেখি, সেখানে আমরা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম নিয়ে কথা বলি। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম হচ্ছে আমরা যে আমাদের ভাষার মায়ের ভাষা যেটা শিখি সেটাকে যেভাবে প্রসেস করি ধীরে ধীরে, প্রথমে শব্দ থেকে বাক্য এলোমেলো, সেই এলোমেলো বাক্যকে গুছানো, সেই গুছানো বাক্য থেকে বাক্যের ক্রিয়ার অবস্থার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে কাজটা কখন ঘটতেছে, ঘটে গেছে নাকি ঘটবে নাকি এখন চলমান। এটা যেরকম একটা প্রসেসিং হয়, সেম ভাবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম আছে। তোমরা যদি তোমাদেরকে ল্যাব হচ্ছে, এই কোর্সের ল্যাব কি শুরু হয়ে গেছে? না স্যার, একদম হয় নাই। স্যার আমাদের শরীর স্যার একদিন শুধু হয়েছিল, আচ্ছা, বাট ওইরকম কিছু করাই নাই। তোমাদের কি এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এরকম কোনো কোর্স ছিল, এনএলপি? নো স্যার। না স্যার। তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে আমরা যেমন টোকেনাইজ করি, টোকেন টার্মটার সাথে কি তোমরা পরিচিত? টোকেন কথাটা শুনছো কোথাও? হয়তো শুনছো, ব্যাংকে গেলে যে টোকেন নিয়ে লাইনে দাঁড়াতে হয়। একবার বলতে পারবেন? আচ্ছা, এমনি এটা ছাড়া এমনি শুনছো যে হয়তো যখন সেমিস্টারে টাকা জমা দিতে যাও টোকেন নাও, টোকেন নিয়ে দাঁড়াও, সেই টোকেন। বাট আমাদের এখানে টোকেনটা হচ্ছে আমরা যে বড় সেন্টেন্স গুলো বা যেটাকে থাকে সেটাকে মিনিংফুল যেটাই মিনিংফুল সেটাকে ছোট ছোট করে ভেঙে নিয়ে আসাকে টোকেনাইজ করা বলে। তো এটা আমরা আরো পরে পড়বো। এখন যদি শুরুতে আমরা কম্পাইলার দেখি, এখানে দেখো কম্পাইলারের ডেফিনেশনটা বলা আছে যে কম্পাইলার একটা প্রোগ্রাম যেটা রিড করে একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলছি সোর্স ল্যাঙ্গুয়েজ, এবং ট্রান্সলেট করে ইকুইভ্যালেন্ট আরেকটা প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজ জেনারেট করে, সেটাকে আমরা বলতেছি টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো আমরা নর্মালি যখন কম্পাইলারের মাধ্যমে লিখি তখন আমরা এক ল্যাঙ্গুয়েজে লিখি, এটাকে আমরা সোর্স কোড বলি। যেটা আমরা সি বলো বা সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যেটাই আমরা হাই লেভেলে লিখি না কেন, এটাকে আমরা বলতেছি সোর্স কোড। তো সোর্স কোডটাকে যদি আমরা কম্পাইল করি বা রান করি, তখন যে আউটপুটটা জেনারেট হয় এটাকে বলতে হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ বা টার্গেট আউটপুট। তো আমরা কেন কম্পাইলারের মাধ্যমে এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রাম ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম বলছে, যেটা আমাদের সোর্স কোড থাকে ইকুইভ্যালেন্ট আমাদের টার্গেট মেশিন কোডও তৈরি হয়। তাহলে যদি ইকুইভ্যালেন্ট কোডই তৈরি হয়, তাহলে আমাদের কম্পাইলার ডিজাইন বা এই যে এক কোড থেকে আরেক কোডে কনভার্ট করার দরকারটা কি? কি কারণে আমাদের কনভার্সনটা দরকার হয়? স্যার কম্পিউটারকে বোঝাতে। কম্পিউটারকে বোঝাইতে। তো কম্পিউটার তো সোর্স কোডটাকে ইকুইভ্যালেন্ট মেশিন টার্গেট কোড করতেছে। তো সোর্স কোডটাই তো বুঝতে পারতো, তার টার্গেট মেশিন কোড কেন তৈরি করতে হলো? আলাদা আলাদা স্যার কম্পিউটার বা আলাদা আলাদা ডিজিটাল ডিভাইস আলাদা আলাদা স্যার মেশিন কোড না, ওই জন্য মেবি। তোমরা কি মাইক্রো প্রসেসর কোর্স হয়েছে তোমাদের? না স্যার। তো এই জায়গায় যে বিষয়টা, আমরা কম্পিউটার কি, কোন কম্পিউটার কত হাই লেভেলে কাজ করে না লো লেভেলে কাজ করে? মেশিন লো লেভেলে কাজ করে, লো লেভেলে কাজ করে। আর আমরা যে লেখাগুলো লিখি সোর্স কোডে, এগুলো কি হাই লেভেলে লিখি না লো লেভেলে লিখি? হাই লেভেলে লিখি। তো হাই লেভেলের লেখা মেশিন তো বুঝতে পারবে না, মেশিনকে তো ইন্টারপ্রেট করাতে হবে। মনে করো এখন তুমি তোমার যে ডোমেন নলেজ, এই থার্ড ইয়ার পর্যন্ত এসে তুমি যতটুকু বোঝো, এখন একজন যে ফার্স্ট ইয়ারে আসছে, কেবলমাত্র এসে ভর্তি হয়েছে, তার আর তোমার মধ্যে নলেজের পার্থক্য আছে না? নলেজ বলো, এক্সপিরিয়েন্স বলো, স্কিল যেগুলো গ্যাদার করছো, অবশ্যই তো পার্থক্য আছে, তাই না?
জি স্যার। জি স্যার। এখন ওদেরকে মানে ফার্স্ট ইয়ারের কাউকে যদি আমরা থার্ড ইয়ারের কোর্সটা পড়াই, তার জন্য এটা খুবই ডিফিকাল্ট হবে, তার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তার কষ্ট হবে। সেম ভাবে মেশিনের ভাষা বোঝে, মেশিনের লেভেলে আনতে হয়। যদি একটা ছোট বাচ্চার সাথে কথা বলতে চাও, তাহলে তার হাইটে এসে কথা বলতে হয়। উপরে তুমি একদম দাঁড়ায় থেকে যদি ছোট বাচ্চার 1 বছরের একটা বাচ্চার সাথে 2 বছরের বাচ্চার সাথে কথা বলতে চাও, তার মধ্যে তোমার ডিস্টেন্স, সে মাথা তুলে তাকে দিকে পড়ে যাবে, এরকম অনেক, তার লেভেলে তো আসতে হবে। তো কম্পাইলার এর জায়গায় কি করে, এই যে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজটা আছে, এটাকে মেশিনের লেভেলে নিয়ে এসে, মেশিনের মতো করে নিয়ে এসে মেশিনকে বোঝায়, মেশিনের সমকক্ষে চলে আসে। কম্পাইলারের একটা বড় রোল হচ্ছে ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম তৈরি করা, কিন্তু হাই লেভেল থেকে নিয়ে মেশিন লেভেলে কনভার্ট করে দেওয়া। তো আমরা আবার যদি কম্পাইলার না লাগতো, যদি না আমরা মেশিন লেভেলে লিখতে পারতাম, মেশিন লেভেলে লিখলে মেশিনের মতো করে বুঝতে পারতো। কিন্তু আমরা মেশিনের মতো করে লিখতে পারি না কেন? মেশিনের মতো করে লিখতে পারি না এই কারণে, মেশিনে যেভাবে লেখা হয়, যে বাইনারি ডিজিটে লেখা হয়, আস্কি কোডে লেখা হয়, এটা আমাদের জন্য লেখা খুবই ডিফিকাল্ট। এই যেমন কম্পাইলারে যে প্রোগ্রাম, এটাকে যদি আমরা মেশিন লেভেলে লিখি, এর একটা আস্কি ভ্যালু আছে, সি এর একটা আস্কি ভ্যালু আছে, ও এর একটা আস্কি ভ্যালু আছে, এম এর একটা আস্কি ভ্যালু আছে, এরকম প্রত্যেকটারই 7 বিট করে করে আস্কি ভ্যালু আছে। এটা তো আমরা যদি লিখতে চাই, এই জায়গায় যা দেখতেছে লেখাগুলো, এই লেখাগুলো শুধুমাত্র 0 আর 1 এর কম্বিনেশন হয়ে থাকতো, যেটা কিনা আমাদের জন্য লেখা খুবই ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমরা কি করি, আমরা যেটা আমাদের জীবনের কাজটাকে সহজ করার জন্য, আমরা এই জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে হাই লেভেলেই লিখি, আমাদের মতো করে লিখি, আমরা যেভাবে বুঝি সেভাবে লিখি। এখানে আমরা কম্পাইলারের শরণাপন্ন হই। কম্পাইলার কি করে, এই হাই লেভেলটাকে মেশিন লেভেলে কনভার্ট করে, এবং কনভার্ট করে মেশিন লেভেলে কোনো পরিবর্তন করে না, যা অর্থ হাই লেভেলে ছিল মেশিন লেভেলে গিয়ে সেম রকম অর্থই নিয়ে আসে। যদি পরের লাইনটা দেখো, কম্পাইলার একটা ইম্পর্টেন্ট রোলের কথা এখানে বলা আছে। দেন অ্যান ইম্পর্টেন্ট রোল অফ দ্য কম্পাইলার ইজ টু রিপোর্ট এনি এরর্স ইন দ্য সোর্স প্রোগ্রাম দ্যাট ইট ডিটেক্টস ডিউরিং দ্য ট্রান্সলেশন প্রসেস। এই যে হাই সোর্স কোড থেকে মেশিন কোডে যখন কনভার্ট করে, এর ফাঁকে যদি কোনো ইরোর থাকে, সেই ইরোরটা কম্পাইলার রিপোর্ট করে। ইরোর কিন্তু কম্পাইলার সলভ করতে পারে না। তোমরা যখন সি বা কোড ব্লকে যখন কোড লেখো, কোনো সময় কি তোমার কোনো ইরোর কম্পাইলার নিজে সলভ করে দিছে? শুধুমাত্র মেসেজ দেখায় না যে এই লাইনে ইরোর আছে, তাই তো? জি স্যার। জি স্যার। তখন আমরা কি করি, ওই ইরোর গুলাকে দেখি, ইরোর গুলাকে বুঝি আগে যে ইরোরটা কোন টাইপের ইরোর। ইরোরটাকে বোঝার জন্য আমাকে আসলে আগে, যদি আমরা সিতে লিখি, সি এর সিনট্যাক্স জানতে হয়, সি কিভাবে কাজ করে, সিতে কিভাবে ভেরিয়েবল ডিফাইন করে, সিতে কিভাবে লজিক অ্যাড করে, সি এর ফর লুপের নিয়ম কি, সি এর হোয়াইল লুপের নিয়ম কি, সিতে ইফ কিভাবে কাজ করে, নেস্টেড ইফ এফএলস কিভাবে কাজ করে, তারপরে প্রিন্টএফ লেখার পরে সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, ফর লেখার পরে কিভাবে লিখতে হয়, ফরের কয়টা আর্গুমেন্ট সেটা বুঝতে হয়, কোথায় কমা, কোথায় সেমিকোলন, কোথায় ডাবল ইনভার্টার দিতে হয়, এগুলো সব আমরা সি যখন পড়ি তখন সি এর সবগুলো সিনট্যাক্স জানি। তো যখনই আমরা কোনো কম্পাইলারে কোনো কিছু রান করি বা ডিবাগ করার সময় কম্পাইলার কি করে, এই ইররগুলো আমাদেরকে ডিটেক্ট করে দেয়। ইরর কিন্তু সলভ করে না, জাস্ট ইররগুলো ডিটেক্ট করে বলে যে 3 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার, 26 নাম্বার, এরকম বিভিন্ন লাইনে লাইনে ইররগুলোকে দেখায়। তখন আমাদের কাজ কি হয়, ওই লাইনে যে ইররটা চোখে পড়ে, সেই ইররটাকে ফিক্স করার জন্য কি নিয়ম আছে, কিভাবে ইররটা ফিক্স করে, এটা আমরা দেখি, বুঝে সেইভাবে আমরা ইররটাকে ফিক্স করি, তাই না বিষয়টা? জি জি স্যার। স্যার। তাহলে দেখো এখান থেকে এটা তাহলে জানার বিষয় যে কম্পাইলার সোর্স কোড থেকে মেশিন কোডে কনভার্ট করে, কিন্তু সোর্স কোডে যা থাকে মেশিন কোডে হুবহু সেভাবেই কনভার্ট করে, ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম তৈরি করে, বাড়তি কোনো কিছু সে করে না। এটা একটা জানা। আর দ্বিতীয় লার্নিংটা হচ্ছে যে কম্পাইলার সোর্স কোড থেকে যখন মেশিন কোডে কনভার্ট করে, এর মাঝখানে কোনো ধরনের ইরর পেলে ইররটাকে সে ডিটেক্ট করে দেয়, সলভ করে না, ডিটেক্ট করে। ডিটেক্ট করলে প্রোগ্রামারের কাজ হচ্ছে ওই ইররটাকে সলভ করা, ওই ইররটাকে হ্যান্ডেল করা। এখন কম্পাইলার দেখতে কেমন হয়? কম্পাইলার তাহলে সোর্স প্রোগ্রাম থেকে টার্গেট মেশিন প্রোগ্রাম তৈরি করে, মাঝখানে কম্পাইলার থাকে। এইখানে আমরা যেভাবে কম্পাইলারটা আসলে দেখতেছি যে শুধু একটা ব্লকের মধ্যে কম্পাইলার, বাস্তবে কিন্তু কম্পাইলারটা এরকম না। এই কম্পাইলারের অনেকগুলো ধাপ আছে। তোমরাই মনে করো যে হয়তো শুনে আসছিল যে সিএসসি তে ভর্তি হয়ে বের হয়ে যাবো, কিন্তু আসার পরে দেখতেছো আসলে জীবন অনেক কঠিন। ম্যাথ করতে হয়, ফিজিক্স পড়তে হয়, যে বাংলাদেশ স্টাডিজ পড়তে হয়, যে ডেভেলপমেন্ট স্টাডিজ পড়তে হয়, হিস্ট্রি জানতে হয়, অনেক পড়াশোনা, টোটাল 42টা 43টা কোর্স,
ল্যাব কোর্স সবকিছু করার পর তারপরে ডিগ্রিটা আসে। এইখানে এরকম এই যে আসলাম সোর্স কোড নিয়ে কম্পাইলারের মাধ্যমে যে টার্গেট মেশিন কোড তৈরি হবে এমন না, এইখানে কম্পাইলারের মধ্যে অনেকগুলো ধাপ থাকে। এই ধাপটা আমরা এই লেকচারটার পরে যে লেকচারটা দেখবো ওইটাতে আমরা ধাপগুলো দেখবো যে কি কি ধাপ থাকে। এটা মেইনলি কম্পাইলারের একটা বেসিক ব্লক। আর এখানে বলতেছে টার্গেট প্রোগ্রামের মধ্যে কি লাগে, টার্গেট প্রোগ্রামের মধ্যে একটা ইনপুট দিতে হয়, সেই ইনপুটের সাপেক্ষে একটা আউটপুট জেনারেট হয়। আর এখানে ইন্টারপ্রেটার কম্পাইলারের মধ্যে আমরা এখানে আসলে ডিবেট কোনো কিছু নাই। প্রোগ্রামের স্বার্থে যখন ইন্টারপ্রেটার দরকার হয় তখন ইন্টারপ্রেটার ব্যবহার করে, যখন কম্পাইলার ব্যবহার হয় তখন কম্পাইলার ব্যবহার করে। দুইটারই মেইনলি কাজ হচ্ছে হাই লেভেল থেকে মেশিন লেভেলে কনভার্ট করা। কোনোটা হচ্ছে একদম লাইন বাই লাইন করে, কোনোটা পুরো কোড চাঙ্ক ধরে ধরে করে। এই হচ্ছে দুইটার মধ্যে বেসিক পার্থক্য। এই স্লাইডের মধ্যে পার্থক্য দেওয়া আছে কম্পাইলারের নিচের দিকে। তারপর এখানে আমরা বলতেছি একটা হাইব্রিড কম্পাইলারের কথা। হাইব্রিড কম্পাইলারে তোমার ভার্চুয়াল মেশিনের মাধ্যমে সেই কম্পাইলারটাকে রান করা যায়। এটা জাস্ট বেসিক জানার জন্য, এটা তেমন পরীক্ষা আসা বা কোনো কিছু না। পরীক্ষায় মেইনলি আসে যে বিষয়গুলো, এটার মধ্যে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। তো একটা ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল থেকে মেশিন লেভেলে যেতে গেলে কিভাবে ল্যাঙ্গুয়েজটা প্রসেস হয়, এই ধাপগুলো এখানে গুরুত্বপূর্ণ। যে ধাপগুলো এখানে আমরা দেখি, প্রথম ধাপে বলা হচ্ছে একটা সোর্স প্রোগ্রাম আছে। সোর্স প্রোগ্রামটা প্রথমে প্রি প্রসেস হয়। প্রি প্রসেসটা কেমন? প্রি প্রসেসটা হচ্ছে এখন আমি যদি এখন টিভিতে বা তোমার ফেসবুক বলো বা রিল বলো, কোনো কিছু একটা যদি আমার চোখের সামনে আসে, একটা রিল বা একটা ইউটিউবের কোনো ভিডিও, এটা আমি আগে প্রি প্রসেস করে দেখি বা বুঝি যে এটা আমার জন্য চলনসই নাকি চলনসই না, বা ওই ভাষাটা আমি বুঝতেছি কি নাকি বুঝতেছি না। প্রি প্রসেস করার পর তারপরে আমরা পরের লেভেলে যাই দেখো তোমার যে কোনো ফেসবুকে বলো বা ইউটিউবে বলো, লেখাটা দেখে সাজেশনটা দেখে হেডলাইনটা দেখে চিন্তা করতে পারো যেটা আমার জন্য প্রসেস মানে আমার জন্য দরকার কি অদরকার। এই যে প্রি প্রসেস করা, আমাদের মস্তিষ্ক যেভাবে প্রি প্রসেস করে কোনো কিছু, কম্পাইলারের ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে যেটা হয়, প্রথমে সোর্স প্রোগ্রাম থেকে একটা প্রি প্রসেসিং হয়। প্রি প্রসেসিং হওয়ার পর যদি আমার মতো না হয় বা আমি যদি আমার মতো করে করতে চাই, তখন এই সোর্স প্রোগ্রামটাকে মডিফাই করি। মডিফাই করার পর মডিফাই করে এটাকে আবার কম্পাইলারের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। কম্পাইলারে যখন আসে, কম্পাইলারের কাজ হচ্ছে ওই সোর্স প্রোগ্রামটার ইকুইভ্যালেন্ট অ্যাসেম্বলি প্রোগ্রাম তৈরি করা। অ্যাসেম্বলি প্রোগ্রাম হচ্ছে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা যে মাইক্রোপ্রসেসর কোর্স বললাম, মাইক্রোপ্রসেসর কোর্সে পড়ানো হয়। তো অ্যাসেম্বলি কোড হচ্ছে মেশিন যে কোডগুলো বোঝে, এটাকে বলা হয় অ্যাসেম্বলি প্রোগ্রাম। তো কম্পাইলারের কাজ হচ্ছে মেশিনকে বোঝার মতো অ্যাসেম্বলি প্রোগ্রাম তৈরি করে। এই অ্যাসেম্বলি প্রোগ্রামটা আবার অ্যাসেম্বলার আছে আলাদা, যেটা দিয়ে অ্যাসেম্বলি কোড রান করা হয়। সেই অ্যাসেম্বলারের মধ্যে এসে রিলোকেটেবল মেশিন কোড তৈরি করে, মেশিনের জানার মতো কোড তৈরি হয়ে যায়। মেশিন যখন কোড তৈরি করে ফেলে, এই কোডটা লিঙ্কার আর লোডার হচ্ছে এই যে স্টুডিও ইনক্লুড হেডার ফাইল ব্যবহার করে ইনক্লুড স্টুডিও ডট এইচ, কোনিও ডট এইচ, ম্যাথ ডট এইচ, আইওস্ট্রিম ডট এইচ, এই যে বিভিন্ন যে হেডার ফাইলগুলো ব্যবহার করতেছি, তো এই হেডার ফাইলগুলোর ব্যবহার করি, এই হেডার ফাইলগুলোই মেইনলি এই লিঙ্কার লোডারের মাধ্যমে কানেক্টেড হয়। কোন হেডার ফাইলের কি কাজ, ব্যাকগ্রাউন্ডে কি কি করতে হবে তাকে, এই হেডার ফাইল লাইব্রেরি ফাইলের মাধ্যমে কানেক্ট হয়ে ওর যখন যেটা করতে হয়, যেমন স্টুডিও ডট এইচ এর কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ও প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটস, ক্যারেক্টার এগুলো নিয়ে কাজ করে। তো এই টাইপের কোনো কিছু আসলে সে এই হেডার ফাইলের কাজ হচ্ছে এই কাজগুলো করে। আইওস্ট্রিমের কাজ আলাদা, ম্যাথ ডটের কাজ আলাদা, তারপরে কোনিওর কাজ আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ এই লিঙ্কারের মাধ্যমে কানেক্ট হয়ে ফাইনালি গিয়ে টার্গেট মেশিন কোড তৈরি হয়। তো এই যে ধাপটা, এটাকে মেইনলি বলা হয় ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। এই জায়গায় যদি দেখো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসে, সেটাকে প্রথমে যে প্রি প্রসেস, যেটা আমি এখন মুখে বললাম, এখানে প্রি প্রসেস করে, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, তারপরে অ্যাসেম্বলার তৈরি হয়, অ্যাসেম্বলারের পরে ইন্টারপ্রেট করে এটাকে রিলোকেটেবল মেশিন কোড তৈরি হয়, এরপরে লিঙ্কের লোডারের মাধ্যমে কানেক্ট হয়ে ফাইনালি আমাদের যে মেশিন কোড, সেই মেশিন কোডটা আসে। এইটাই হলো মেইনলি আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের ধাপ বাই ধাপ যে বিষয়টা। এটা অনেক সময় পরীক্ষায় 2 নাম্বার 3 নাম্বারের জন্য আসে। একটা তোমার ওই প্যারাগ্রাফের মতো দেয়, ওই প্যারাগ্রাফটা থেকে বুঝে এটা থেকে এক্সাক্ট পয়েন্টটা কি, যেটা প্রসেস করে কি রেজাল্টটা আসতেছে, এটাকে ধাপে ধাপে প্রসেস করতে হয়।
যদি বিগত 2-3টা প্রশ্ন দেখো তোমরা, তো প্রশ্নগুলো দেখে রাখো, আমি যখন ইনশাল্লাহ 13 তারিখের পর থেকে ক্লাস শুরু করব তখন এগুলো সলভ করে দিব। এই গেল মেইনলি আমাদের প্রথম উইকের প্রথম যে আলোচনাটা সেটা। এখানে আমরা তাহলে বলি যে কম্পাইলার কি, কম্পাইলারের রোল কি, তারপরে ইন্টারপ্রেটার কি, এরপরে কম্পাইলার ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, এরপরে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের কথা বললাম, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের যে ধাপগুলা, এটাই মেইনলি এই প্রথম টপিকটার আলোচনা। এখন যদি আমরা পরের অংশটাতে যাই, পরের অংশটাই মেইনলি একটু ভাইটাল, পরের অংশ থেকে প্রশ্ন আসে। স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই অংশে আমরা আলোচনা করব মেইনলি যে ফেজ অফ এ কম্পাইলার, যেটা একটু আগে বললাম যে কম্পাইলার একটা ব্লক দেওয়া থাকে, সেই ব্লকটাই কাজ করে। তো এই ব্লকটার ভিতরে কি কি থাকে এটা মেইনলি আমরা এখন ধাপে ধাপে দেখব। তো ফেজ অফ এ কম্পাইলারে যেটা, এটা দুইটা পার্টে পার্ট করা হয়, একটা অ্যানালাইসিস পার্ট, একটা সিনথেসিস পার্ট। তো আমরা যদি একদম ফেজ অফ এ কম্পাইলারে যাই ডায়াগ্রামটাতে, এইটা মেইনলি আগে যে কম্পাইলার লেখা ব্লকটা দেখছো, এই ব্লকটা মেইনলি, এই ব্লকটা এতগুলো ফেজের সমন্বয়ে তৈরি। এখানে টোটাল 8টা ফেজ আছে। এই 8টা ফেজ দিয়ে কম্পাইলারটা একটা সোর্স প্রোগ্রাম থেকে মেশিন প্রোগ্রাম তৈরি করে। এখন আমি ফেজগুলো, প্রত্যেকটা ফেজের ডিটেইল একটু তোমাদেরকে বর্ণনা করে বলি, তারপর তোমরা ভিডিওটাও দেখিও। দেখার পরে একটা আবার দেখবা যে 2 নম্বর উইকে 2 এর বি একটা দেওয়া আছে, ওই বিতে দেখবে একটা এক্সাম্পল দেওয়া আছে। তোমাদের পরের দিনের কাজ হচ্ছে এক্সাম্পলটা ধাপে ধাপে নিজেরা একটু দেখা। এরপরে সপ্তাহে কোন দিন ক্লাস নেই সেটা জানিয়ে দেবো, তাহলে ওই দিন আমরা ওটা নিয়ে আলোচনা করব। এখন আমরা যদি এই ফেজ অফ এ কম্পাইলারের ফেজগুলো নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম ফেজটা হচ্ছে আমাদের যে সোর্স প্রোগ্রামটা যেটা আমরা লিখতেছি, সিতে বলি বা কোড ব্লকে বলি, যেখানেই লিখি, যে ল্যাঙ্গুয়েজেই লিখি না কেন, সি প্লাস জাভা যাই লিখি না কেন, এটা হচ্ছে সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রামটা প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের মধ্যে আসে। লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের কাজ কি? লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের কাজ হচ্ছে যে সোর্স প্রোগ্রামটা থাকে, ওই সোর্স প্রোগ্রামটা থেকে টোকেন স্ট্রিম তৈরি করে। টোকেন স্ট্রিম কাকে বলে? টোকেন স্ট্রিম হচ্ছে আমাদের প্রোগ্রামের মধ্যে, সোর্স প্রোগ্রামের মধ্যে যেগুলো একদম মিনিংফুল, যেগুলো একদম দরকারি, এগুলোকে সে আলাদা করে ক্লাসিফাই করে, এগুলোকে সে আলাদা আলাদা করে ভাগ করে মিনিংফুল গুলাকে। তাহলে মিনিংফুল না কোনগুলা? অনেক সময় আমরা কি করি, ইন্টিজার লেখার পর যদি 10টা স্পেস দিয়ে ইন্টিজার 10টা স্পেস তারপরে এ লিখি, এটার অর্থ, আর ইন্টিজার একটা স্পেস দিয়ে এ লিখে সেমিকোলন দেওয়া, এটার অর্থ, দুইটার অর্থের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার। কোনো পার্থক্য নাই। ইন্টিজার 10টা স্পেস দিলেও যা হয়, ইন্টিজার একটা স্পেস দিলেও ইন্টিজার এর ভ্যালুই হয়। ইন্টিজার টাইপের একটা ডাটা টাইপ, একটা ইন্টিজার, এই ডাটা টাইপের একটা ভ্যালু আসে। এতটুকু তো সবাই বোঝো? আছো তোমরা আমার সাথে? জি স্যার। আচ্ছা, তাহলে যে প্রথম কাজ হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের টোকেন তৈরি করা। তো টোকেন তৈরি করার পরে এরপরের ধাপটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিস কি করে? সিনট্যাক্স অ্যানালাইসিস একটা ট্রি তৈরি করে। ট্রি মানে একটা একটা ট্রি বানায়। ট্রিটা কার ট্রি বানায়? ওই সোর্স প্রোগ্রামটা একটা ট্রি তৈরি করে। ট্রি হচ্ছে ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট। ডাটা স্ট্রাকচারে আমরা অনেকগুলো ডাটা স্ট্রাকচারের মেথড শিখে আসছি, ট্রি শিখছি, গ্রাফ শিখছি, হিপ শিখছি, তারপরে বিভিন্ন সর্টিং শিখছি, স্ট্যাক শিখছি, কিউ শিখছি। ডাটা স্ট্রাকচারের এতগুলোর মধ্যে মেইনলি এখানে ট্রি ডাটা স্ট্রাকচারটা ব্যবহার করা হয় সিনট্যাক্স অ্যানালাইসিসে। যদি তোমরা ট্রি ডাটা স্ট্রাকচারটাকে একটু মেমোরি রিকল করো, তাহলে ট্রিতে কি হতো? ট্রিতে আমরা হায়ারার্কি করে করে করতে পারতাম, মানে জেনারেশন বাই জেনারেশন। যদি আমরা ট্রিতে চিন্তা করি যে একটা জেনারেশন একদম টপ মোস্ট জেনারেশন,
তারপরেরটা এভাবে ট্রিতে একদম আস্তে আস্তে শেষে এসে লিফ নোডে আসা যেত। লিফ মানে একদম গাছের পাতা পর্যন্ত আসা যেত, একদম মূল থেকে পাতা পর্যন্ত। আমাদের রিয়েল লাইফে যে গাছটাকে যদি উল্টা করে চিন্তা করলে শিকড়গুলো একদম উপরে চলে যায়, শিকড় থেকে সবার নিচে যেটা থাকে সেটা হচ্ছে গাছের একদম পাতাটা। তো এই ট্রিতে দেখো তাহলে সব যদি ট্রির কথা চিন্তা করি, ট্রি তাহলে সবার প্রথমে যে মূলটা হয়েছে, মূলটা সবার উপরে থাকতেছে, তারপরে তার পরের কাণ্ড, তারপরে তার পরের কাণ্ড এভাবে আস্তে আস্তে সবার নিচে এসে, ডালপালার নিচে এসে পাতা আসতেছে। তো এই ট্রি ব্যবহার করার কারণ হচ্ছে ট্রিতে আমার অর্ডারটা সহজে বোঝানো যায়। ট্রিতে তোমরা যদি ডাটা স্ট্রাকচারে পড়ে থাকো, মনে আছে কিনা, লেভেল অর্ডারিং একটা কথা ছিল, লেভেল অর্ডার করা, মনে পড়ে লেভেল অর্ডারের কথা? জি স্যার। জি স্যার। তো ট্রিতে আমরা ট্রি ডাটা স্ট্রাকচার যেমন দেখছি, যেখানে লেভেল অর্ডার করলে সহজে বোঝা যায় কোনটা কোন লেভেলে আছে। তো এই যে আমাদের যে সোর্স প্রোগ্রামটা থাকবে, সেই সোর্স প্রোগ্রামটাকেও সহজে বোঝার জন্য ট্রি ডাটা স্ট্রাকচারটাই সহজ, রেদার দেন হিপ বলি, স্ট্যাক বলি বা কিউ বলি, অন্যগুলোর থেকে ট্রি ডাটা স্ট্রাকচারটাই বেশি সহজ। এই জন্য ট্রি ডাটা স্ট্রাকচারটা এখানে ব্যবহার করা হয়, লেভেল অর্ডারটা সহজে বোঝা যায় এই কারণে। তো সিনট্যাক্স অ্যানালাইসিসের কাজ হচ্ছে যে সোর্স প্রোগ্রামটা থাকবে, সেই সোর্স প্রোগ্রামটাকে ট্রি আকারে কনভার্ট করা হয় সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে। এর পরের ফেজটার নাম হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস ফেজ। সিমেন্টিক অ্যানালাইসিস ফেজের কাজ হচ্ছে আবার সিনট্যাক্স অ্যানালাইসিসে যে ট্রিটা তৈরি করলাম, ওই ট্রিটার মধ্যে টাইপকাস্টিং করা। টাইপকাস্ট বলতে কি রকম? টাইপকাস্ট মানে হচ্ছে তোমাদের যেমন এখন আমার ক্লাসে তোমরা আসছো 65-66 জন আছো। এই 66 জনের মধ্যে কেউ কি তোমরা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের আছো? তোমাদের ক্লাসে কি অন্য কোনো ফ্রেন্ডরা আছে বাইরের দেশের? জি না স্যার। কেউ নাই। তাহলে যেহেতু কেউ নাই, তাহলে আমার জন্য টাইপকাস্টটা সহজ হচ্ছে, একই টাইপের সবাই। যদি মনে করো এখানে আমাদের যেহেতু সোমালিয়ার স্টুডেন্ট আসে, নাইজেরিয়ার স্টুডেন্ট আসে, তো এখানে যদি সোমালিয়া বা নাইজেরিয়ার কেউ থাকতো, তখন কি আমি যে বাংলা এভাবে ক্লাস নিতে পারতাম? তখন আমাকে ক্লাসটা ইংলিশে নিতে হতো। আবার ক্লাসটা তখন ইংলিশে নিতাম, আমরা যেহেতু নেটিভ বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা যেটা সহজে বাংলায় বুঝতে পারি, তখন আমরা ইংলিশে লিখতে আমাদের জন্য সহজ হয়, রাদার দ্যান ইংলিশে পড়ে লেখা। তা তোমাদের জন্য আবার একটু ডিফিকাল্ট হতো যে এটাকে আবার ইংলিশটাকে বাংলায় চিন্তা করে করে তারপর লেখা বোঝা। তো এই জন্য দেখো আমাদের ক্লাসে যেহেতু একই টাইপের সবাই, এই জন্য টাইপকাস্ট করতে হচ্ছে না, একই শুধু বাংলায় বলতেছে, সবাই বুঝতে পারতেছো। যদি এখানে 3-5 জন সোমালিয়ান থাকতো, তখন আমাকে ক্লাসটাকে দুই ভাবে চিন্তা করতে হতো, হয় ক্লাসটা ইংলিশে নিতে হতো, না হয় বাংলায় নিয়ে বাকি 5 জনকে আমার ডেস্কে নিয়ে এসে ইংলিশে পড়াতে হতো। বিভিন্নভাবে এটাকে আমরা ট্রায়াল ব্যালেন্স করে সলভ করতাম। তো সিমেন্টিক অ্যানালাইসিসের কাজ হচ্ছে এই যে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে আমাদের যে ট্রিটা তৈরি হয়েছে, ট্রিতে যদি ভিন্ন টাইপের ডেটা থাকে, এই ডেটাগুলোকে একটা টাইপে কনভার্ট করে, একটা সিঙ্গেল টাইপে নিয়ে আসে। সিঙ্গেল টাইপ কেমন? ডাটা টাইপ একটা ডাটা টাইপে কনভার্ট করে নিয়ে আসে। একটা ডাটা টাইপে কনভার্ট করলে ফায়দা কি বলতে পারবা? কি ফায়দা একটা ডাটা টাইপে কনভার্ট করলে? ডেটা নিয়ে কাজ করা ইজি হয়ে যাবে। ডেটা নিয়ে কাজ করা ইজি হবে। যদি আমাদের এখানে 2-3টা টাইপের ডেটা থাকে, তাহলে 2-3 টাইপের ডেটা নিয়ে আমাকে, যেমন যে সোমালিয়া বাংলাদেশের যে এক্সাম্পলটা দিলাম, আমার 2 টাইপের ডেটা নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে। আর ডাটা টাইপ যদি একই টাইপের হয়, তাহলে আমার এখানে কোনো আর ইস্যু থাকে না, সব একই টাইপের ডেটা, আমি সেই ডেটা নিয়েই একই টাইপের ডেটা নিয়ে কাজ করব। তো এই জায়গায় মনে করো আমার ইয়ার মধ্যে, প্রোগ্রামের মধ্যে, সোর্স প্রোগ্রামের মধ্যে 2টা আছে ইন্টিজার, না 3টা আছে ইন্টিজার, 2টা আছে ফ্লোটিং টাইপের ডেটা। 3টা ইন্টিজার, 2টা ফ্লোটিং টাইপের ডেটা। তাহলে আমরা যখন টাইপ কাস্ট করতে চাইবো, তখন কোন টাইপে কাস্ট কনভার্ট করব? যেহেতু 2টা বললাম ফ্লোট, 3টা ইন্টিজার, তাহলে কোন টাইপে কনভার্ট করলে আমাদের জন্য ভালো হবে? ইন্টিজার। স্যার ইন্টিজার। ইন্টিজার। যেহেতু ইন্টিজার সংখ্যায় বেশি আছে, এই জন্য আমরা ইন্টিজারই যাচ্ছি, তাই তো? জি স্যার। জি স্যার।
আর কেউ এটাতে আর্গুমেন্টে যাবা, ডিবেট করবা? স্যার আই থিঙ্ক ফ্লোট। ফ্লোট নিলে ভালো হবে স্যার, হ্যাঁ ফ্লোটে কারণ তো ইন্টিজার, কিছু ক্লোজ থাকে। হ্যাঁ ফ্লোট নিলে ভালো হয়। জি স্যার। তাহলে দেখো রায়হানা একটু আগে বলছে ইন্টিজার, তারপরে সিদ্ধান্ত চেঞ্জ করে ফ্লোটে আসছে। এখন যদি তাহলে আমরা ইন্টিজার ফ্লোট এই ডিবেটেই থাকি, ডিবেটটা তাহলে কেমন করে হয় দেখো। এখন মনে করো আমার কাছে ডেটা ছিল ফ্লোটিং পয়েন্ট, যে ডেটাটা ফ্লোটিং মনে করো আমার এ আর বি ছিল, এতে ছিল 5.5, বিতে ছিল 8.5। এখন আর ইন্টিজার ছিল 2, 5, 9। এখন যদি আমরা ইন্টিজার ফ্লোট গুলোকে ইন্টিজারে কনভার্ট করি, এই 8.5 বা 5.5কে ইন্টিজারে কনভার্ট করি, আর এই 8.5ই মনে করো কোনো একটা 1 কোটির সাথে এই 8.5 গুণ করা ছিল, 1 কোটির সাথে 8.5 গুণ করা থাকলে 8.5 কোটি হইতো। এখন যদি 8.5-এর জায়গায় আমরা ফ্লোটটাকে ইন্টিজারে কনভার্ট করে 8 তৈরি করে ফেলতাম, 8কে যদি এখন 1 কোটি দিয়ে গুণ করতাম তাহলে 8 কোটি হইতো। তাহলে দেখো 8 কোটি আর 8.5 কোটি মাঝখানে কত, 50 লাখ ভেনিশ হয়ে গেছে না, হারাই গেছে না 50 লাখ, শুধু জি ডাটার স্যার। টাইপ চেঞ্জ করার ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড যদি আমার ইন্টিজার টাইপের ডাটা 1, 2, 5 থাকতো, এক রাখা আর 1-এর পরে 2টা বাড়তি শূন্য, তাকে যদি আবার 8.5 দিয়ে গুণ করি, 1কে গুণ করলেও যা আসতো, 1.00-কে গুণ করলেও তাই আসতো। তাহলে আমরা যখন দেখতেছি আপার কাস্টে যদি আমরা থাকি, আপার কাস্টে গেলে ডাটা মিসিং হওয়ার কোনো সুযোগ নাই। বাট যদি আপার কাস্টের কোনো ভ্যালুকে আমরা লোয়ার কাস্টে নিয়ে যাই, লোয়ার টাইপ কাস্ট করি, তাহলে ভ্যালু চেঞ্জ হওয়ার, ভ্যালু হারায় যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। যদি পয়েন্টের পরে কোনো ভ্যালু থাকে তাহলে সেটা অবশ্যই হারায় যাবে, যদি পয়েন্টের পরে না থাকে সেটা অন্য কথা, আর পয়েন্টের পরে ভ্যালু থাকলে অবশ্যই সেটা হারায় যাবে। এই জন্য আমরা সবসময় টাইপকাস্ট করলে জীবনটা সহজ হচ্ছে, টাইপকাস্ট করলে আমাদের সব ডেটা একই টাইপে থাকতেছে, এটা যেমন ঠিক। বাট টাইপকাস্ট করার সময় অবশ্যই আমাদেরকে সবসময় আপার কাস্টে থাকতে হবে, লোয়ার কাস্টে গেলে আমরা বুঝতে পারলাম যে ডাটা হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তাহলে আমরা যদি সিমেন্টিক অ্যানালাইসিসে যদি আমাদেরকে টাইপকাস্ট করতে হয়ও, তাহলে টাইপকাস্টটা সবসময় আপার কাস্টে যাব। যদি ইন্টিজার থেকে 3টা, ফ্লোট থেকে 1টা, সবগুলোকে ফ্লোটেই কনভার্ট করব। যদি ফ্লোট থেকে 5টা, ডাবল থেকে 1টা, সবগুলোকে ডাবলেই কনভার্ট করব, লং ডাবলেই কনভার্ট করব, সবসময় আপার কাস্টেই যাব। এখন আর যদি সিনট্যাক্স অ্যানালাইসিসে দেখি সবগুলো একই টাইপের ডেটা, তাহলে আর কোনো ধরনের টাইপকাস্ট করবই না। সিনট্যাক্স অ্যানালাইসিস আর সিমেন্টিক অ্যানালাইসিস দুইটা ট্রি দেখতে একই রকম হবে। এর পরের ধাপটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এই জায়গাতে কম্পাইলার যখন ট্রি তৈরি হয়ে যায়, এই যে আমরা যে টাইপকাস্ট করলাম, এই টাইপকাস্ট কিন্তু আমরা নিজেরা হাতে হাতে কিছুই করি না, কম্পাইলার ব্যাকএন্ডে নিজে নিজে এই কাজগুলো করে। এই কাজগুলো করার জন্য আমাদের কিছু করতে হয় না, কম্পাইলারের নিজের কাজ এটা। ব্যাকএন্ডে কম্পাইলার নিজের ইঞ্জিনিয়ারিং দিয়েই এই টাইপকাস্ট করে কাজগুলো সহজ করে ফেলে, আমরা কখনোই এই কাজগুলো করি না। তো সিমেন্টিকের পরে হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এখানে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন হচ্ছে কম্পাইলার মেশিনকে বোঝার মতো একটা স্টার্টিং বা ইনিশিয়াল কোড তৈরি করে, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ইন্টারমিডিয়েট কোড হচ্ছে মেশিনের চেনার বা মেশিনের বোঝার মতো কোড। ইন্টারমিডিয়েট কোডের পরের লেভেলটা হচ্ছে আমরা সবগুলো ধাপকেই পরের যেদিন ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তখন তোমার সবগুলো আরো ক্লিয়ার হবে, আজকে শুধু বেসিকটা বোঝো। ইন্টারমিডিয়েট কোডের পরের ধাপটা হচ্ছে কোড অপটিমাইজেশন। কোড অপটিমাইজেশনও সবসময় কাজ করে না, যদি অপটিমাইজ করা যায় তাহলে অপটিমাইজ করব, যদি অপটিমাইজ করা না যায় তাহলে যা থাকবে সেম ভাবেই থাকবে। কোড অপটিমাইজেশন হয় কি, যদি 15 লাইনে মনে করো একটা কোড আছে, 15 লাইনে তুমি যা বোঝাতে চাচ্ছ সেই কথাটাকে যদি 1 লাইনে বা 5 লাইনে বা 10 লাইনে বোঝানো যায়, সেক্ষেত্রে তো কাজটা বেশি সহজ না। কম্পাইলারের 15 লাইন এক্সিকিউট করতে যে সময়টা লাগবে, কম্পাইলারের 10 লাইন এক্সিকিউট করতে তার থেকে কম সময় লাগবে না? জি স্যার। জি স্যার। এই জন্যই কম্পাইলার কি করে, যখন দেখে 15 লাইনের কোনো কোড থাকে, এই কোডটাকে অপটিমাইজ করার জন্য সে কোড অপটিমাইজেশন টেকনিক ব্যবহার করে। যদি কোড অপটিমাইজেশন করা যায় তো করবে, করা না গেলে করবে না। আমরা কম্পাইলারের কাছে সবসময়ই চাই যে কম্পাইলার যেন এফিসিয়েন্ট হয়, কম্পাইলার যেন বেশি ডাইনামিক হয়, কম্পাইলার যেন কম সময়ে বেশি রেজাল্ট প্রডিউস করতে পারে। তোমরা কি ওএস অপারেটিং সিস্টেম কোর্স করছো না? না স্যার। তোমাদের সাথে কথা নেই, যাই বলি, যে করছি বলি, কিছু পড়ো নেই। তোমাদের কি অপারেটিং সিস্টেম পরের সেমিস্টারে? আচ্ছা হ্যাঁ, তোমরা হচ্ছে 64 ব্যাচে, তাই না? 64 ব্যাচ থেকে যে সিলেবাস শুরু হয়েছে এটাতে তোমরা পড়তেছো, তাই না? 66 ব্যাচ স্যার। ব্যাচ তোমরা 66, বাট তোমাদের সিলেবাসটা ইন্ট্রোডিউস হচ্ছে 64 ব্যাচে।
হ্যাঁ স্যার এই ওটাই। সিলেবাসে তোমরা আছো। হ্যাঁ এই সিলেবাসটাতে একটু তোমাদের সময় থেকে তো মেজর ইন্ট্রোডিউস করা তাই না? 4টা মেজর আছে মনে হয়, তাহলে তোমাদের ওএস মনে হয় পরের সেমিস্টারে আছে। তো আমরা কম্পিউটারের আচ্ছা ওএস বাদ দাও, এমনি আমরা তুমি যে ল্যাপটপটা চালাও বা যে মোবাইলটা চালাও সেই মোবাইল থেকে তুমি কি চাও? আমি কাজ দিব বেশি, কাজটা যেন আসে খুব কম সময়ের মধ্যে যেন রেজাল্ট প্রডিউস করতে পারে, এটাই তো আমাদের চাওয়া তাই না? জি স্যার। জি স্যার। স্যার আমাদের জি স্যার। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে আইডিয়া আছে। আচ্ছা তাহলে তো হয়েছে, ডাটা স্ট্রাকচারে অ্যালগোরিদমে মনে হয় আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যেন কম সময়ে মেশিনটা বেশি এফিসিয়েন্টলি কাজ করতে পারে। এখন এই এফিসিয়েন্টলি কাজ করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি যে কথাটা বললাম, আমাদের যদি 10 লাইন 15 লাইনের কোডকে যদি আমি অপটিমাইজ করে 10 লাইনে করতে পারি, এটাতে দুইটা কাজ হয়। আমার স্পেস কম লাগলো, এট দ্য সেম টাইম আমার টাইম কমপ্লেক্সিটি কমে যাবে। আমার আগে যা সময় লাগতো তার থেকে এখন সময় কম লাগতেছে। জি স্যার। তাহলে এই জায়গায় যেটা বিষয় যে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের যদি সুযোগ থাকে অপটিমাইজ করার, তাহলে আমরা কোডগুলোকে অপটিমাইজ করব। আর যদি অপটিমাইজ করার কোনো সুযোগ না থাকে তাহলে আর অপটিমাইজ করব না। বুঝতে পারলা কথাটা? অপটিমাইজ জি করতে স্যার। পারলে ভালো, যদি অপটিমাইজ করার সুযোগ থাকে তাহলে কমাবো, আর যদি না কমায় তাহলে কমাবো না। জি স্যার। তাহলে এটা গেল অপটিমাইজেশন। অপটিমাইজেশনের পরে হচ্ছে কোড জেনারেশন। কোড জেনারেশন ফেজে ফাইনালি মেশিন কোড তৈরি হয়। এই হচ্ছে মেইনলি বেসিক 6টা ধাপ। আর ডানে আর বামে দেখো আরো 2টা ধাপ আছে, একটাকে বলতেছে সিম্বল টেবিল ম্যানেজমেন্ট আর একটাকে বলতেছে ইরর হ্যান্ডেলার। সিম্বল টেবিল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই যে যেটা আমরা যে এই প্রোগ্রামের মধ্যে যা যা লেখা আছে সিম্বল টেবিল সবগুলোকে আর্কাইভ করে করে গুছায় গুছায় রাখে। যখন যেটা দরকার, এ কোন টাইপের ভেরিয়েবল, বি কোন টাইপের ভেরিয়েবল, কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, কোনটা লজিক্যাল অপারেটর, কোনটা এরিথমেটিক অপারেটর, এগুলো সবগুলো সিম্বল টেবিল জমায় জমায় রাখে। যখন প্রোগ্রামের কোনো কিছু জানা দরকার হয় তখন সিম্বল টেবিল এই জায়গাটাতে হেল্প করে। সিম্বল টেবিল যদি হেল্প না করতো তাহলে কমপ্লেক্সিটি আর একটু বাড়তো, সময় আর একটু বেশি লাগতো। সময় কিভাবে বেশি লাগতো? তখন বারবার প্রোগ্রামকে উপর থেকে ঘুরে ঘুরে আসতে হতো, বারবার উপর থেকে পড়ে পড়ে আসতে হতো। বাট সিম্বল টেবিল থাকার কারণে সে ওইখান থেকে সহজে পড়ে। সেই জন্য দেখো সিম্বল টেবিল প্রত্যেকটা ফেজের সাথে কানেক্টেড আছে। যখন যার কোনো কিছু জানা দরকার তখন সে সিম্বল টেবিল থেকে নেয়। সিম্বল টেবিল অনেকটা ডিকশনারির মতো মনে করো। আমরা কোনো ওয়ার্ড যদি না জানি ডিকশনারি খুঁজে ডিকশনারি থেকে ওয়ার্ডটা বের করে নিয়ে আসি। সেম ভাবে সিম্বল টেবিলও এই কাজটাই করে। কোনো কিছু জানার বা বোঝার দরকারে সিম্বল টেবিল তার এখান থেকে রেজাল্টটা প্রডিউস করে, রেজাল্টটা দেয় যেটা কি টাইপের ডেটা, কি করতেছে কাজ, কোনটা লজিক্যাল, কোনটা এরিথমেটিক অপারেটর, এটার কাজ করে। আর আর স্যার কম্পাইলারের শুরু সিনটেক্স অ্যানালাইসিস স্টেপের সাথে তো এটা মানে কানেক্টেড না, সিম্বল এই যে দেখো টেবিলটা। সিনট্যাক্স আর সিম্যান্টিক দুইটা একসাথে করা আছে, দুইটার সাথেই দেখো কানেক্টেড ও জি স্যার। আছে কানেকশন। এখানে সিনট্যাক্স আর সিমেন্টিক একসাথে দিছে কেন? সিনট্যাক্স অ্যানালাইসিস এবং সিমেন্টিক অ্যানালাইসিস দুইটা একসাথে পার্স ট্রি তৈরি করে, এই জন্য দুইটাকে একসাথে কানেক্ট করে দেওয়া। এটাকে যে মাঝখানের এই দাগটা তুলেও দেই আমরা, এই এতটুকু দাগ যদি আমরা তুলেও দেই তাতেও কোনো সমস্যা নাই, এটা আলাদা আলাদা করে দিলেও। তো সিনট্যাক্সের আউটপুট হবে সিনট্যাক্স ট্রি, সিমেন্টিকের আউটপুট হবে সিমেন্টিক্স ট্রি। এই গেল ইরর হ্যান্ডেলারের কাজ। এরপরে যদি আমরা সিম্বল টেবিলের কাজ। এখন ইরর হ্যান্ডেলার। ইরর হ্যান্ডেলার আমরা বললাম কম্পাইলারের প্রথম কাজ হচ্ছে, ইম্পর্টেন্ট রোল হচ্ছে ইররকে ডিটেক্ট করা। ইররকে ডিটেক্ট করতে পারতে গেলে ওর তো প্রত্যেকটা ফেজের সাথে ওর সম্পর্ক থাকতে হবে। যখনই কোনো ফেজে ইরর পাবে সাথে সাথে সেই ইররটাকে সে ডিটেক্ট করে প্রোগ্রামারকে জানাবে। তো এই জায়গায় ইরর হ্যান্ডেলারের কাজ হচ্ছে যখন যে ফেজে কোনো ইরর পায় ওই ফেজের ইররটাকে ধরে দেয়। কোনো ফেজের ইরর সলভ না হওয়া পর্যন্ত সে পরের ফেজে যায় না। প্রত্যেকটা ফেজ ধাপে ধাপে ইরর সলভ করে করে সে পরের ফেজে যায়। এই হচ্ছে মেইনলি 8টা বেসিক ফেজের কথা। আমি যে আলোচনাগুলো করলাম এগুলো সবগুলো এখানে বর্ণনা মানে এক্সাম্পল দিয়ে দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বর্ণনা করা আছে। আমি আজকে শুধুমাত্র এই এর ডায়াগ্রামটা পড়ালাম। পরের ক্লাসে আমি এই যে এক্সাম্পলটা দিয়ে ধাপে ধাপে বুঝাই দিব যে এটা কিভাবে কাজ করতেছে। যেমন দেখো প্রথমে এখানে টোকেন তৈরি করলো, তারপরে ট্রি বানাচ্ছে, এরপরে সিমেন্টিক অ্যানালাইসিসে যে একটা ইন্টিজার ছিল সেটাকে ফ্লোটে কনভার্ট করলো,
তারপরে কোড জেনারেট করলো, অপটিমাইজ করলো, পরের ধাপে ফাইনালে এসে টার্গেট মেশিন কোড তৈরি করলো। এই ধাপগুলো আমি পরের যে আলোচনা আছে আমাদের এই সপ্তাহে, সেদিন আমি একদিন দেখাই দিব। এই পর্যন্ত যে 2 এর এ পর্যন্ত যে ভিডিও 3টা আছে, ভিডিওগুলো যারা দেখছো তত ভালো, যারা দেখো না তারা একটু দেখে ফেলিও। তাহলে আমরা এই সপ্তাহে যেদিন ক্লাস নেই তোমাদের জানাবো, এদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বোঝা গেল? জি স্যার স্যার জি স্যার জি স্যার